চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মিহি হাসানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে বাংলা ভিশনে আপনার একটি নাটক প্রচারিত হচ্ছে নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত 8:35 নাটকের নাম ব্রোকেন ফ্যামিলি। মানে নামটার মধ্যে কেমন যেন একটা টুইস্ট আছে, যে ব্যাপারটা আসলে কি যদি জানতে চাই। যে এখন তো অনেক নাটকই হচ্ছে, অনেক নাটকে প্রচারিত হচ্ছে, অনেকে অভিনয় করছেন, কিন্তু তারপর ওই যে ব্রোকেন ফ্যামিলি নাটকটা কেন আলাদা, কেন মানুষ দেখবেন? অনেক মানুষ আসলে চিন্তা করে যে আসলে আচ্ছা আমরা নাটক থেকে শিখবো বা নাটক থেকে এটা করব ওটা করব। মানে আমার কাছে মনে হয় যে আসলে নাটক ঠিক আছে, একটা মেসেজ নাটক দিবে বা নাটকের মাধ্যমে মানুষ পজিটিভিটি পাবে, নাটক দিয়েই তো আমরা পজিটিভিটি ছড়াবো। এই গল্পটা আসলে এক একটা গল্প তো আসলে এক একটা প্লটের হয়, এক এক রকম হয়। আর এই গল্পটা পুরোটাই আসলে মানে এক ধরনের ওই যে কি বলে ওটাকে, মানে মজা দিয়ে ভরা। ঠিক আছে, কারণ মজা দিয়ে ভরা কিভাবে বলবো, কোনো ফ্যামিলিতে না মানে কারো ওয়াইফ নাই বা কারো হাজব্যান্ড নাই বা কারো মানে অ্যাকচুয়ালি ব্রোকেন ফ্যামিলি মানে পুরো নাটকটাই হচ্ছে ব্রোকেন ফ্যামিলি, মানে প্রত্যেকটা ফ্যামিলি ব্রোকেন। আচ্ছা আচ্ছা, আমি আমার চরিত্র বলবো, আমি হচ্ছে পুষ্পা, আমার চরিত্রের নাম হচ্ছে পুষ্পা। ওকে, সো মেয়েটা হচ্ছে যে দোকানদারি করে, চায়ের দোকান দেয় একটা কোনো একটা এলাকার ভিতরে। সো চায়ের দোকান দেয় মেয়েটা, আর ওখানে বিভিন্ন মানুষ আসে, চা খেতে আসে। তখন মেয়েটাকে একটু দেখে, যেহেতু মেয়েটা অল্প বয়সী একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে, চা বিক্রি করছে এবং সে খুবই অ্যারোগেন্ট একটা মেয়ে। কেউ তার সাথে কথা বলার সুযোগই পায় না, অথবা কেউ যদি সুযোগ নিতেও আসে সে বুঝে যায় যে এই মেয়েটার সাথে আসলে কথা বলতে গেলে বিপদ হতে পারে। সো সেই চরিত্রটাই আমি করছি। আর পুষ্পা চরিত্রটা করতে আমার এত বেশি মজা লাগছে যে আসলে আমি একটু শান্তশিষ্ট স্বভাবের মানুষ তো, সো আমার থেকে একদম বিপরীত এটা। মানে আমি যা করছি অন স্ক্রিন দর্শক দেখে হয়তো ভাববে যে আল্লাহ পুষ্পা এত ঝগড়া করে, পুষ্পা এত কথা বলে, পুষ্পা যারে তারে জুতা দিয়ে মানে দৌড়ানি মারছে, থাপ্পড় মারছে, যা খুশি তা করছে পুষ্পা। বাট আমি মিহি হাসান একদমই কিন্তু ওরকম না। অডিয়েন্সরা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে আচ্ছা অন স্ক্রিনে যাকে দেখি আর অফ স্ক্রিনে এই মানুষটা কি একই রকম? আমি বলবো যে একই রকম না, আসলে অফ স্ক্রিনে যে মানুষটা থাকে আর অন স্ক্রিনে যে মানুষটা থাকে একেবারেই বিভিন্ন রকম। নিজের সত্তা থেকে বেরিয়ে যখন একদম চরিত্রের ভিতরে ঢুকে যাচ্ছেন, তখন কি খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে নিজের কাছে, বা মনে হচ্ছে একটু বোধহয় কঠিন হয়ে যাচ্ছে? কারণ আমি তো এমন না। না, আমার একদমই কঠিন হচ্ছে না, কারণ আমি যখন স্ক্রিপ্টটা পাই, আমাকে যখন স্ক্রিপ্টটা দেয়া হয় তখন তো আমি আমার চরিত্রটা দেখি এবং আমি অন্যান্য সব চরিত্রই দেখি। আমি শুধু আমার চরিত্র দেখি ব্যাপারটা এরকম না, আমি দেখি এর মধ্যে মানে পুরো স্ক্রিপ্টটা জুড়ে আসলে প্রত্যেকটা ক্যারেক্টারের প্রেজেন্টটা আসলে কীরকম। সো আমি তখন বুঝতে পারবো যে ও তো এরকম অ্যাক্টিং করবে, আমার অ্যাক্টিংটা যাতে একটু ওরকম হয়, লাইক আমি চিন্তা করি এটা। সো সেই জায়গা থেকে যখন চরিত্রটা দেখে আমি স্ক্রিপ্টের আমার ক্যারেক্টার দেখে আমি নিজেই ভাবি যে আচ্ছা ওকে ফাইন, আমি এই ক্যারেক্টারটা করব। তার আগেও আমি ভাবি যে আসলে আমার কতটা চ্যালেঞ্জ নিতে হবে। আচ্ছা, এবং আমি বরাবর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, বরাবর আমি ভিন্ন ভিন্ন চরিত্র করতে পছন্দ করি এবং এটাও আমি করতে অনেক বেশি মজা পাচ্ছি, এনজয় করছি। এবং আমার কোয়ার্টিস্ট যারা খুবই খুবই মজা করে, যেটা হয় যে মানে একদমই আমাকে দেখে নাকি ওরকমই লাগে, মানে তারা আমাকে বলে যে আচ্ছা মানে আমাকে দেখে চিনতে পারে না, বলে যে আচ্ছা তোমাকে তো দেখতে ওরকমই লাগে, না তুমি কি চায়ের দোকান টোকান আগে দিছিলে নাকি। লাইক আমার কোয়ার্টিস্ট আমাকে আমার মনে হয় যে এটাই বোধহয় চরিত্রের ভেতরে একেবারেই ঢুকে যাওয়া, যে এই চরিত্রটা আমার, আমি সেই সময়টার জন্য সেটাই একদম। মানে আমার বললাম না যে আমার কষ্ট হয় না, বরং আমি সে এনজয় করি। আমি তো এটা না, তার মানে আমি এখন এই চরিত্রে যা করব সেটাই হচ্ছে সৌন্দর্য, মানে সেটাই ভাল লাগবে। বরং আমি যা সেটা তো আসলে আমার ওই চরিত্রের সাথে যাবে না। এই যে অভিনয়ের ক্ষেত্রে দেখা যায় অনেকেই হয়তো অভিনয় শিখে অভিনয় করছেন, অনেকে হয়তো মনের ভালো লাগা থেকে করছেন বা ইচ্ছা শক্তি থেকে, বা সৃষ্টিকর্তা প্রদত্ত কিন্তু একটা ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষের ভেতরে। কিন্তু আপনার সেক্ষেত্রে কি মনে হয় যে অভিনয় একেবারে যে প্রপার যে আপনি অভিনয়টা করছেন, সেটার ক্ষেত্রে কি মঞ্চনাটক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিংবা আপনি মঞ্চে যে শিখছেন বা শিখেছেন সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল? অভিনয়টা আসলে কারো কারো মধ্যে হয়তো থাকে, কিন্তু প্রতিদিন আজকের দিন যা করছি আমি আগামীকালকের দিন
মানে এর থেকে একটু হলেও আমি চিনতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, সেই সুবাদে আগামী কাল, আগামী পরশু, আগামী বছর, আগামী 12 বছর পর আমার অভিনয় কিন্তু আরো সুন্দর হবে, আরো পাকাপোক্ত হবে। কারণ আমি আজকে ভুল থেকে আগামীকালকে শিখছি, আগামীকালকে সেটা অ্যাপ্লাই করছি, এক সপ্তাহ পর সেটা অ্যাপ্লাই করতে পারছি। সো মঞ্চটা যেটা হয়, মঞ্চ আমাদেরকে ডিসিপ্লিন শেখায়, মঞ্চ আমাদেরকে আমাদের মধ্যে মানে শিল্পী সত্তাটা আসলে আমাদের মধ্যে না থাকলে তো আসলে আমরা এই নাটক বা এই মিডিয়া ইন্ডাস্ট্রি মানে এই ইন্ডাস্ট্রিতে আসতে পারতাম না। কারণ আমি তো আসলে আমি উপলব্ধি করতে পেরেছি যে আমি বোধহয় শৈল্পিক কিছু করতে পারবো বা আমি করতে চাই, সেই জায়গা থেকে আমি আসলে মঞ্চ এবং মঞ্চতে গেলে বোধহয় যে আমার যেটা মনে হয়েছে যে আমি তো কিছু হলেও জানতে পারবো যেটা আমি জানি না। আমরা কেন ছোটবেলা থেকে স্কুলে ভর্তি হই? কারণ আমরা ABCD পড়ে তারপরে হচ্ছে নিজের নামটা লেখা শিখি। সো প্রাচ্যনাট্যটা হচ্ছে ওরকম আমার কাছে মনে হয়, ABCD ধাপ, এরপরে অভিনয়টা হচ্ছে যে আমার নাম লেখা, তারপরে লাইন লেখা, তারপর রচনা লেখা, দ্যাটস দ্য থিং। আবার একটু ব্রোকেন ফ্যামিলিতে আমরা চলে যাই। ব্রোকেন ফ্যামিলির অভিনয় যারা করেছেন শহর শিল্পী হিসেবে আপনার সাথে কারা ছিলেন? ইশতিয়াক আহমেদ রুমেল ভাইয়া, তারপর সিয়াম নাসির ভাইয়া, তারপরে হচ্ছেন আমার বেসিক্যালি ক্যারেক্টার প্লে করতে হয়েছে তাদের সঙ্গে। তারাই আমার আসলে কোয়ার্টিস্ট ছিলেন, যেহেতু আমি একজন দোকানদার। সো আমার দোকানে তারাই চা খেতে আসতো। তো যারা চা খেতে আসতো তাদের সাথে আমার দেখা, এবং যে আমি যে এলাকাটাতে থাকি, তো রুমেল ভাইয়া হচ্ছে যে আমার দোকানে মাল দিত আর কি। সো সেই সুবাদে তার সাথে আমার প্রচুর সিন হচ্ছে। তারপরে সিয়াম নাসির ভাইয়ের সাথে প্রচুর সিন হচ্ছে। তারপরে চাষি ভাইয়া আছে, তারপর স্নিগ্ধা আপু আছে, অনেকেই আছেন। সো তাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হয়নি ব্রোকেন ফ্যামিলিতে, বাট আমরা একসাথে শুট করেছি। শুটিং কোথায় করা হয়েছে? উত্তরাতে করা হয়েছে, বিভিন্ন জায়গায়, উত্তরার রেল স্টেশন, রেল লাইন, তারপরে আশপাশ গলি অলি গলি। চায়ের দোকানটা কোথায় ছিল? চায়ের দোকানটা ছিল ওই রেল লাইনের পাশেই। তো রেল লাইনের পাশে শুটিং করার সময় নিশ্চয়ই অনেক মানুষজন ছিলেন। অনেক মানুষ চলে আসে। সেখান থেকে মানুষজন শুটিং দেখে কি বলতেন? আমরা তো আসলে অডিয়েন্সের কথা শুনতে পাই না। শেষ করার পরে হয়তো অনেকেই বলতেন বা অভিনয় দেখে পছন্দ করতেন। আমি আসলে আমি কোনো গল্প আছে কি এরকম? গল্প বলতে আমি সবার সঙ্গে অনেক কথা বলি, তো সবাই এসে ছবি তোলে হয়তো, বা আমার প্রিভিয়াস কোনো কাজের প্রশংসা করে হয়তো। আবার কখনো কখনো ওইটুকু সময়ের অভিনয় দেখেও বলে যে আপু আপনার অভিনয় ভীষণ ভালো লাগে, আপনার অভিনয়ের ফ্যান। আজ পর্যন্ত কেউ আসলে আমাকে কখনো বলেননি যে আপু আপনি অনেক সুন্দর, আমাকে বলে যে আপু আপনি অনেক সুন্দর অভিনয় করেন। সো এটা আমার আসলে সাকসেস মনে হয়। আরো অনেক দূর যাওয়া বাকি, আরো অনেক কিছু শেখা বাকি, জানা বাকি, সাকসেস আরো অনেক দূরে আমি জানি। বাট তারপরে আসলে আমি যা চাই মানুষ আমাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটাই আমার কাছে আসলে সাকসেস মনে হয়। আচ্ছা, একদম ছোটবেলার প্রসঙ্গে একটু আসতে ইচ্ছা করছে। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলায় আমার কিছুই হওয়ার ইচ্ছা ছিল না। বাবা মা খুব চাপ দিত, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, এটা হবা, সেটা হবা, সচরাচর যেটা হয়। হ্যাঁ, আমার কাছে মনে হতো যে আমি বড় হই। আগে আমি আমার ধাপে ধাপে আমি আমার ক্লাসগুলো পার করি, আমি আমার কলেজে গিয়ে আমি ভর্তি হই, তখন আমার আশপাশটা আমি দেখি, তখন আমার যেটা হতে মনে হবে আমি তখন সেটা হব। স্কুল জীবন থেকে আসলে যেটা হয় যে অনেক সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তখন দেখা যায় শিক্ষার্থীরা সেখানে অভিনয় করেন, কেউ নাচ করেন, কেউ গান করেন, কেউ কিংবা উপস্থাপনা করেন। তো তখন থেকে কি আসলে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা ছিল, অভিনয় করা হতো কিনা? না, একদমই আমি অভিনয়ের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা ছিল না আমার, এবং আমার বংশেও কেউ এই অভিনয়ের সাথে নেই। কিন্তু তখন থেকেই আমার না মানে আমি তো স্কাউটে ছিলাম, এবং আমি হচ্ছে বিভিন্ন আমাদের স্কুলেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তখন আমি বিভিন্ন ম্যানেজমেন্টের দায়িত্বে থাকতাম। মানে লাইক সবাইকে রেডি করে দেয়া, কার কোন প্র্যাকটিস, কার কোন মানে কে কোন বিষয়ে আসলে নাম দিবে বা কি করবে, আমি ম্যানেজমেন্টের ব্যাপারগুলোতে থাকতাম। এবং আমার কাছে মনে হতো যে আমার মনে হয় এই ব্যাপারগুলো, এই যে ওরা অভিনয় করছে, ওরা গান করছে, ওরা করছে, আমি তো আসলে ছোটবেলা থেকে কোনো প্রতিষ্ঠানে ছিলাম না। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি
এগুলো চাইলেই তো হবে না, আমার জানতে হবে এটা, আমার শিখতে হবে এটা। সো আমি আগে দেখি আমি কোনটা পারি। আমি সেই জায়গা থেকে আসলে এখানে আসা, এবং আমি জানি না কি হবে কি হতো, বাট আমার কাছে মনে হতো একদিন আমি অনেক বড় হব। ম্যানেজমেন্টের প্রসঙ্গটা যেহেতু চলে এলো, একটা সময় কিনা আমি জানি না, হয়তো এখন ইচ্ছেটা আছে, প্রযোজক হতে চেয়েছিলেন যতটুকু জানি। আমি পরিচালক হতে চেয়েছিলাম। পরিচালক, হ্যাঁ। তাহলে কি এটাই যে স্কুল জীবন থেকে যে ভালো লাগা ছিল? হ্যাঁ, তখন থেকে আমার মনে হয়েছে যে আচ্ছা, এই যে আমরা সিনেমাটা দেখে কাঁদছি, যে নাটকটা দেখে আমি প্রেমে পড়ছি, এর পেছনে যে কাজ করে, পরিচালনা করে যে মানুষটা, নিশ্চয়ই সে অনেক বড় মানুষ, অনেক ক্রিয়েটিভ মানুষ। সবাই নিশ্চয়ই তার কথা শোনে, নিশ্চয়ই তার পারমিশন নিয়ে সবকিছু হয়। সেই থ্রুতে, সেই চিন্তা ভাবনা থেকে আমার মনে হতো যে আমি পরিচালনা করব, সেই জায়গা থেকে আমার মনে হতো যে আমি ডিরেকশন দিব আর কি। আচ্ছা, তো ডিরেকশন দেওয়ার জন্যই আমি আসলে প্রাচ্যনাটে গিয়েছিলাম। দেওয়ার জন্য বলতে আমি শেখার জন্য, যে প্রাচ্যনাটে গেলে নিশ্চয়ই ওখানে সব কিছু শেখায়, আমি জানি, থিয়েটার গ্রুপ, থিয়েটার স্কুলিং। সো সেখানে আমি যাওয়ার পরে আমার অভিনয়ের প্রতি ভালো লাগা কাজ করলো। কিভাবে সেটা? প্রাচ্যনাটে গেলেই প্রথমে একটা হোম প্রোডাকশন করায়, তারপর একটা পথনাটক করায়, তারপরে একটা আমাদের দিয়ে স্টেজ শো করায়। আচ্ছা। সো আমি যখন 6 মাসের মধ্যে 3টা নাটকে আমি আমার ক্যারেক্টার প্লে করলাম, 3টা ভিন্ন ভিন্ন গল্পে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটাই তো বেশি মজা, অভিনয়টাই তো বেশি আনন্দের, তাহলে আমি এটাই করব। তখন আমার মনে হয়েছে যে আমি অভিনয় করি, এবং সেখান থেকে আমার শুরুটা। এবং তারপরেও আজকে আমি অভিনেত্রী মিহি আহসান, সেটা দর্শকের ভালোবাসায়, এবং আমার কাজগুলো দর্শক খুব পছন্দ করেছে, ভালোবেসেছে বলেই আজকে আপনাদের সামনে। সো সেই জায়গা থেকে আমার ডিরেকশনের ইচ্ছা এবং স্বপ্নটা আছে, কখনো যদি সুযোগ হয় সেটা আমি পরিচালনা করব। সেটার জন্য কি কোনো প্রকার প্রিপারেশন নিচ্ছেন কিংবা কোনো রকম পরিকল্পনা আছে? এখন আপাতত অভিনয় নিয়ে ব্যস্ত। একদম। অভিনয়ের প্রসঙ্গ থেকে আমরা যদি একটু পারিবারিক প্রসঙ্গে যেতে চাই, পরিবারের কোন মানুষটা হয় না যে যারা আসলে টেলিভিশনে কাজ করেন কিংবা সাংস্কৃতিক মনা মানুষ, তাদের কিন্তু পরিবার থেকে সাপোর্টটা খুব দরকার হয়। ছোটবেলা থেকে কি সেই সাপোর্টটা কি ছিল পরিবার থেকে, কিংবা কোনো বাধা কি ছিল? ছোটবেলা থেকে ছিল না। যখন আমি প্রাচ্যনাটে যাই তখন হচ্ছে বাবা মা খুব বকাঝকা করে আমাকে। আমার মনে আছে আমাকে আম্মু একদিন আমাকে মেরেছে, লিটারালি আমাকে যেতে দিবে না। বলে যে তুমি আমার সামনে এইচএসসি এক্সাম, বলে যে তোমার সামনে পরীক্ষা, তুমি পরীক্ষা রেখে তুমি কি পরীক্ষায় ফেল করবা, তুমি কি করবা, তোমার এখানে যেতে পারবা না, তোমাকে মেরে ফেলবো যদি তুমি যাও। মানে আমার মনে আছে। বাট আমি বাসা থেকে লিটারালি পালিয়ে যাব, কারণ আমার সামনে ফাইনাল প্রোডাকশন, আমার পরীক্ষা ঠিক আছে, পরীক্ষা দিলাম, আমি পরীক্ষাতে আমি অ্যাটেন্ড করব, পাস করব, সেটা সমস্যা নেই, বাট আমার ফাইনাল প্রোডাকশন, আমি এত কষ্ট করেছি, এত রিহার্সেল করেছি, এত কিছু করেছি, আমার শো করতেই হবে এনি হাউ। আর শোটা তো আসলে আমাদের শো হওয়ার আগে প্রায় 1 মাসের মতো আমাদের প্রতিদিন রিহার্সেল করতে হতো, প্রতিদিন। এবং সেই এক্সাম টাইমে আপনি প্রতিদিন সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত আপনি রিহার্সেল করতে যাচ্ছেন, কোনো ফ্যামিলি নিশ্চয়ই সেটা মানবে না। একদম, হ্যাঁ। তো ফাইনাল প্রোডাকশনে বেসিক্যালি আমি আমার মাকে নিই, এবং আমার মা দেখে খুব খুশি হয়, খুব পছন্দ করে, এবং বলে যে ওকে তুমি ভালো অভিনয় করেছো, তুমি করো। সেখান থেকেই আসলে আমার সাপোর্টটা আসে। একেবারে গল্প করতে করতে শেষের দিকে চলে এসেছি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই। অভিনয় করে যেতে চাই, মানুষের ভালোবাসা যেভাবে পেয়েছি আরও পেতে চাই, মানুষের প্রশংসা পেতে আমার খুব ভালো লাগে, ভালোবাসা পেতে অনেক ভালো লাগে, এবং যে কাজগুলো করছি সেই কাজগুলোর চেয়ে আরও 5 গুণ 10 গুণ 100 গুণ দারুণ দারুণ কাজ করতে চাই। অনেক অনেক শুভকামনা রইল, এবং এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে যে কোনো শিল্পী যদি এগিয়ে যায়, সফলতা অবশ্যই অবধারিত। অনেক অনেক শুভকামনা রইল। আরও একবার ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ। আর দর্শকদেরকে আরও আগে ধন্যবাদ দেবো এই কারণে যে তারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। আপনারা আমার নাটকগুলো নিয়মিত দেখবেন, সেখানে অবশ্যই মন্তব্য করবেন আপনাদের আসলে কেমন লাগে আমার কাজগুলো। সো শেষ পর্যায়ে আমি এটাই বলতে চাই যে ব্রোকেন ফ্যামিলি দেখবেন, সাথে থাকবেন।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম, সিআর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০-৪। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। চীনা দার্শনিক কনফুসিয়াসের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, সব কিছুরই সৌন্দর্য আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।